নমস্কার, নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আজ যে গল্পটি বলবো তার নাম মেনিমুখ, লেখা নির্বেদ রায়। সে তোমরা যাই বলো ভাই, আমার কর্তার মতো অমন ভালো মানুষ হয় না। ঝগড়া নেই, ঝাঁটি নেই, অন্যের সাথে পাঁচে নেই। চুপ কর, তোকে আর সার্টিফিকেট দিতে হবে না। ওনার কর্তার মতো ভালো মানুষ আর হয় না। রাগ নেই, ঝাল নেই, সে আবার পুরুষ মানুষ কিসের রে? আস্ত একটা ক্যাবলা। অমন বউ না ওটা মেনিমুখ স্বামী, আমার দু চোখের বিষ বাপু। আর পছন্দ বলি বাবার, গোটা দেশে আর পাত্র ছিল না, বেছে বেছে শেষ পর্যন্ত কিনা অমন একটা গেঁয়ো হুজ জোটালে। কোন অজগায় কটা ডোবা আর কবিঘে বাঁজা জমি আছে সেটাই বড় হলো। আর হোমিওপ্যাথ আবার ডাক্তার হলো কবে? আমিও তো বাপু টুলুবুলুকে পেট খারাপে নাক্সভমিকা আর পড়ে টড়ে গেলে আর্নিকা খাওয়াই। না, এদের ছিঁড়ি ছাঁদ বোঝা আমার পক্ষে কম্য না। বড়দিদির বড্ড মুখ, রঞ্জনার ঘাটায়নি, চুপ করে গেছে। মনে মনে কিন্তু রাগ করার বদলে খানিকটা খুশি হয়েছে বটে। বড়দিদির একটা লুকোনো হিংসে আছে, এটা সে বেশ বোঝে। বড়দি কেয়াতলায় কোম্পানি ফ্ল্যাটে থাকে, স্বামী ইঞ্জিনিয়ার। কিন্তু স্থাবর অস্থাবর বলতে যা কিছু বোনেদের মধ্যে সেটা রঞ্জনারই আছে। চাকরি করে সে সম্পত্তি বানানো যায় না। কিন্তু ও কথা তুলে বড়দিকে খোঁটা দেওয়া স্বভাবে নেই তার। সারা বছরে এই ভাইফোঁটায় যা একবার দেখা সাক্ষাৎ, নইলে শ্বশুর বাড়িতে যখন দুর্গাপুজো থেকে শুরু করে সব পুজো আচ্চারি চল আছে, তখন বাপের বাড়ি আসার প্রশ্ন ওঠে না। মা অবশ্য বলছিলেন, পুজো আচ্চা না হয় বাদ দিলাম, তা বলে সারা বছরেও কি একবার সময় পাস না একটু ঘুরে যাবার? রঞ্জনা হাসে, বলে, বিশ্বাস করো মা, একটা মুহূর্ত চোখের আড়াল করতে চায় না। আর এই যে কটা দিন ঘুরে যাব, তখন গিয়ে শুনবো ভালো করে খাওয়া দাওয়া করেনি আর সারা দিন রোগী দেখে বেরিয়েছে। কোনো কিছু মুখ ফুটে বলে না যে এই হয়েছে জ্বালা। মা মনে মনে খুশি হন বটে, কিন্তু মুখে তার রাগের ছাপ পড়ে। তাই বলি কি বাপু মা একেবারে বড় হয়ে যাবে নাকি? এতখানি বয়স হলো, এত ছেলে মেয়ে মানুষ করলুম, এমন আদিক্ষেতা কোথাও দেখিনি বাপু। রঞ্জনা এবারও উত্তর দেয় না, মুখ টিপে হাসে। রান্নাঘরের দিকে চলে যান, হয়তো কাজের তাড়ায়। বড়দির দোষ নেই, বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে রঞ্জনাও ভেবেছে এত সব বিষয় সম্পত্তি এই লোকটা একা হাতে সামলাবে কি করে। এতদিন যে কিভাবে সামলেছে সেটাই আরো অবাক করে তাকে। না, মেয়েরা স্বামীর কাছ থেকে যতটুকু আশা করে, অন্তত রঞ্জনার মতো ঘরোয়া মেয়েরা তার কোনো কিছু নিয়ে ষষ্ঠী বাহনের বিরুদ্ধে অভিযোগ করা যায় না। কিন্তু স্বামীর বিষয় সম্পত্তি ভালো মন্দ নিয়ে ভাবলেই তার ভয় হয়। এই মানুষ ঠকাতে আবার বুদ্ধি লাগে নাকি? দুনিয়ার লোককে যে এমন বিশ্বাস করে বসে আছে, সে ঠকবে না তো ঠকবে কে? আর গাঁ দেশে জমি জিরেতের যা অজস্র ঝামেলা, রঞ্জনা তো একরকম সিটিয়ে থেকেছে। শাশুড়ি তখন বেঁচে, দেওর ননদের বালাই নেই। রঞ্জনা তার স্বামীকে কোনো কথা বললেই হেসে বলে, না না, লোকের কি আর পাপ করার ভয় নেই? পাপের সাজা কত ভীষণ হয় জানো? আজকের দিনে এরকম কথা শুনলে কার না হাসি পায়? রঞ্জনারও প্রথম প্রথম পেয়েছিল, কিন্তু অমন ভালো মানুষটার এমন একটা বিশ্বাসে আঘাত দিতে তার মন সরেনি। বিশ্বাসের ভিত্তিটা অবশ্য শাশুড়ির সঙ্গে গল্প করতে করতে খুঁজে পেয়েছে রঞ্জনা। জমির কাজে তদারকি করতে কি রোগী দেখতে ষষ্ঠী বাহন বেরিয়ে গেলে অত বড় বাড়িটায় মাত্র দুটি প্রাণী। কাজের লোকগুলো দিনে থাকে, বেশিরভাগ সময় গোটা বাড়িটা যেন খাঁ খাঁ করে। জীবিত প্রাণী বলতে কতগুলো বেড়াল। শাশুড়ির বেড়ালে ভক্তি। ষষ্ঠী বাহনের বাবা জিমুদ্বাহন চক্রবর্তী সারা জীবন সাধু সঙ্গ করে কাটিয়েছেন। অনেক বয়স অবধি তার ছেলেপুলে হয়নি। শেষ পর্যন্ত শাশুড়ি মা ষষ্ঠীর থানে মানত করার পর বিয়ের 10 বছর বাদে এই ছেলে। ছেলের নামও তাই দেবতার নামে। আর তখন থেকেই এই বাড়িতে বেড়ালের আদর আর আনাগোনার শুরু। রঞ্জনার প্রথমে গা ঘিন ঘিন করত, এমন পায়ে পায়ে ঘোরে বেড়ালগুলো, গা সওয়া হয়ে গিয়েছে।
জিমুদ্বাহনের কপাল ফিরিয়েছে এই ছেলে। শাশুড়ি বলেন, এত বড় বিষয় সম্পত্তি সব শরিকরা দখল করে আমাদের একটা মাটির ঘরে থাকতে দিয়েছিল, ওর তাতেও কোনো খেয়াল নেই। আমি দুবেলা দুমুঠোর জন্য সব লজ্জা ছেড়ে পড়শির কাছে হাত পেতেছি শেষে। তারপর ষষ্ঠী বড় হয়ে সবকিছু আবার ফিরিয়ে আনলো। তবে অবাক কাণ্ড মা, তার জন্য একবারের তরে মামলা মোকদ্দমা করতে হয়নি। যে শরিকরা আমাদের পথে বসিয়েছিল, ষষ্ঠী একদিন তাদের কাছে গিয়ে বললে, জমি জায়গা চাইনে, অন্তত বসত বাড়িটা আমাদের ফিরিয়ে দাও আর ঠাকুর দালানটা। তা আর 5 জনের সামনে ওকে প্রায় গলা ধাক্কা দিয়েই বের করে দিল ওরা। তখন ষষ্ঠীর বয়স 18। বললে বিশ্বাস যাবে না মা, তার 7 দিন পুরোয়নি দাস্ত বমিতে গোটা বংশটা শেষ হয়ে গেল। তার বছর 2 বাদে পরাণ মণ্ডল একবার পিছনে লেগেছিল। 3 দিনের জ্বরে পাগল হয়ে গেল সে। সবই মায়ের কৃপা, বুঝলে মা। শাশুড়ি কপালে হাত ছোঁয়ান। তারপর থেকে আর কেউ নজর দেয়নি বটে, ভালো মানুষের বোঝা ভগবান বন। তবে ওর বাবা আর এ বাড়িতে আসেননি, ওই খড়ের বাড়িতেই দেহ রেখেছেন। তিনি আবার ষষ্ঠীর এসব কাজ পছন্দ করতেন না। আমি বলি, দেখো তুমি না হয় রাত দিন সাধু সঙ্গ করছো, কিন্তু তোমার বউ ছেলের ব্যবস্থা কি ভিক্ষে করে হবে? টান না থাকলে সংসার করা কেন বাপু? নিপাট সত্য কথা। কিন্তু রঞ্জনা কথাগুলো শোনার পর থেকে স্বামীকে যেন একবার নতুন করে বোঝবার চেষ্টা করেছে। যুক্তিহীন একটা ভয় কেমন যেন বাসা বেঁধেছে তার মনের কোণে। তারপর থেকে যে ভয়ের কোনো ভিত্তি নেই, তবে আগের থেকে যেন একটু বেশি স্বামীর কথা শুনে চলার চেষ্টা করেছে সে। শান্তনুর কিন্তু কালিকাপুরে আসতে ভারী ভালো লাগে। রঞ্জনা আর সে পিছোপিছি ভাই বোন। তাছাড়া বড়দি মেজদি পছন্দ না করলেও ষষ্ঠীদাকে তার খুব পছন্দ। রঞ্জনার বিয়ের রাত্রিরেই যখন বড়দি মেজদি জামাইয়ের গোলগাল চেহারা, টোপা টোপা গাল আর সবুজ সবুজ নিরীহ চোখের চাউনি নিয়ে তাকে ভ্যাবা গঙ্গারাম ঠাউরে গা জ্বালানো ঠাট্টা মশকরা শুরু করেছিল, তখন সেও যে তাতে যোগ দেয়নি তা নয়। যখন জামাই DMS ডাক্তার শুনে বড়দি মুখ টিপে হেসে বলেছিল, হোমিওপ্যাথি, তা আগে যেন শুনেছিলাম ডাক্তার, তখন জামাইবাবুকে আর একটু পর্যদস্ত করার সুযোগ পেয়ে সে বলেছিল, DMS মানে তো ধরা মাত্র শেষ, তাই না রে দিদি? হাসির রোল মিলিয়ে যাওয়ার পরে তখন ছোট্ট একটা উত্তর দিয়েছিল নতুন জামাই, ঠিকই বলেছ, তবে রোগী নয়, রোগ। নিরীহ গো বেচারি লোকটাকে সেদিন অনেক চেষ্টা করেও বিপাকে ফেলা যায়নি। দিদিরা অবশ্য বলেছে, কেমন নাস্তানাবুদ করলাম গঙ্গারামটাকে, বোকার মতো খালি হাসা ছাড়া উপায় ছিল না বেচারির। কিন্তু শান্তনু জানে, নতুন জামাইকে অনেক আপত্তিকর কথা বলেও দিদিরা এতটুকু রাগাতে পারেনি। ষষ্ঠীদাকে সেদিন থেকেই তার পছন্দ। এর উপর আছে তার পাড়া গাঁর টান। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় হয় না সব সময়। রঞ্জনার দিরাগমনের পর এসে তাকে পৌঁছে দিয়ে গিয়েছিল, আর তারপর এই এলো। এবারও হয়তো আশা হতো না, মার মত ছিল না গোড়ায়। এবার ভালো বৃষ্টি হয়নি এদিকটায়, আর জল না হলে খরার সময় সীমান্তের এই গ্রামগুলোয় ভীষণ ডাকাতের উপদ্রব বাড়ে। এমনিতেই বাংলাদেশের সীমান্ত লাগোয়া গাঁগুলোতে গরু মোষ চুরির ঝামেলা লেগেই থাকে, আর যখন খাবার থাকে না তখন শুরু হয় দল বেঁধে ডাকাতি। মা তাই প্রথমটায় গড়রাজি ছিলেন, কিন্তু মেয়ের জন্য চিন্তা হয়, সারাদিন অত বড় বাড়িতে একা প্রাণী, তার উপর গাঁয়ের লোকের বিপদে আপদে ষষ্ঠীবাহনকে রাত্রিরেও রুগী দেখতে যেতে হয়। অনেক দিন কোনো চিঠিপত্র আসেনি। শেষ পর্যন্ত বাবা বললেন, অত বড় ছেলে একটু চোখ কান খোলা রেখে যাবে, তার আবার চিন্তা কি? ডাকাতি ওখানে চিরকালই হয়, দেশ জুড়েই চলছে, তাই বলে মেয়েটার একটা খবর নেবে না? মার জবানিতে ষষ্ঠীবাহনের নামে একটা চিঠি পাঠিয়ে শান্তনু তারপর এখানে এসেছে। চেনা জায়গা, বছর 2-এর মধ্যে বড় একটা ভুল হওয়ার কথা নয়। তবু বাস স্ট্যান্ডে ষষ্ঠীবাহন নিজেই এসেছে ছোট্ট
ছোট্ট সম্বন্ধীটিকে নিয়ে যেতে। কি গো শালামশাই, এতদিনে আমাদের কথা খেয়াল পড়ল? বাস থেকে নেমে দাঁড়াতেই পিঠে চাপড় পড়ল শান্তনুর। সন্ধ্যের মুখোমুখি। শান্তনু তাকিয়ে দেখল সেই গোলগাল মুখ, ফোলা ফোলা গাল, চিকচিকে চোখের নিষ্পাপ চাউনি, ষষ্ঠী বাহন। না, আমি তো এখানে আসতে এক পায়ে খাড়া, কিন্তু কলেজের ছুটি। কলেজগুলো আজকাল ছুটি দিচ্ছে না বটে, শনি রোববারেও ক্লাস হচ্ছে শুনছি। ষষ্ঠী বাহনের কথার ধরনে হেসে ফেলে শান্তনু। না, তা নয় ঠিক, তবে আপনাদের এখানে যা সব চলছে তাতে আসতে ভয় করে। খবরের কাগজে তো দেখি ডাকাতি নিত্য লেগেই আছে। হো হো করে হেসে ফেলে ষষ্ঠী বাহন। ডাকাত আছে তো তোমার কি? না হে, তোমার দিদি এত বড় লোক হয়নি যে বাড়িতে ডাকাত পড়বে। তবে হ্যাঁ, ছিচকে চোট্টর আছে বটে, তবে তারাও কোনোদিন আমাদের বাড়ি পা দেয়নি, বোধহয় খাটুনি পোষাবে না ভেবেই। শান্তনু কিন্তু কথাটা এত সহজভাবে মেনে নিতে পারে না। বাসে আসতে আসতে যাত্রীদের মধ্যে আলোচনা আর কথাবার্তা শোনার পর তার ধারণা হয়েছে শুধু সে নয়, এখানকার কোনো বাসিন্দার কাছেই বোধহয় কথাটা উড়িয়ে দেবার নয়। ডাকাতি এখন রীতিমতো আতঙ্ক এখানে। সন্ধ্যের মুখে চায়ের দোকান ফাঁকা না হলে ঝাঁপ নামাতে ব্যস্ত হয়ে পড়ে না কেউ কোথাও। তবুও রাস্তাঘাট ফাঁকা হয়ে আসতে শুরু করে কেন? তবু ষষ্ঠী বাহন কথাটাকে নেহাতি হেসে উড়িয়ে দিয়েছে, তাই শান্তনু আর কথা বাড়ায়নি। মনের ভয় কেউই বাইরে আনতে চায় না। কৃষ্ণপক্ষ বোধহয় শেষ হয়ে এলো, আকাশে চাঁদ অনেকটা ক্ষয়ে এসেছে। মরা মরা আলোয় পথঘাট দেখতে সুবিধে হয় না। বাসস্ট্যান্ড থেকে বাড়ি অবধি মাইলটাক রাস্তাটুকু এখনো পাকা হয়নি, কিন্তু তা বলে অসুবিধা নেই শান্তনুর। ষষ্ঠী বাহন বাড়ির উঠোনে হাঁটার মতো কখনো পুকুরের পাশ দিয়ে, কখনো পোড়ো মন্দিরের গা ঘেঁষে, কখনো ঝোপ বেড় দিয়ে আগে আগে পথ দেখিয়ে চলেছে। তার মধ্যে দু চারটে গল্প, আর মধ্যে মধ্যে দেখো শালাবাবু, ঠিক আমার পিছন পিছন এসো, বাঁয় ডোবা, কি একটু দাঁড়াও, সামনে একটা দাঁড়াস পার হচ্ছে, এই রকম। পথ কম নয়, কিন্তু কথা কইতে কইতে দিনের বেলার চেয়েও স্বচ্ছন্দে পেরিয়ে এলো তারা। দেশ গাঁয়ের মানুষের চোখ বোধহয় এইরকমই হয়। তবু তার মধ্যে ষষ্ঠী বাহনের ঠাহর একটু বেশি বলেই যেন মনে হয় শান্তনুর। মজার লোক বটে। রঞ্জনা দারুণ খুশি। বাপের বাড়ি যাওয়া বলতে তো বছরে একটা বার শুধু, তাও বড়জোর দিন দুয়েকের জন্য। চিঠি পত্তরে উদ্বেগ কাটে, কিন্তু মন ভরে না। শান্তনু জুতো খোলার ফাঁকে সে প্রশ্ন করে, বাবার হাঁপের টান বেড়েছে নাকি রে? মা কেমন আছে? নতুন কাজের লোক পেলি? মাঝখানে বাধা দেয় ষষ্ঠী বাহন। আচ্ছা মুশকিল, আগে মুখ হাত ধুয়ে কিছু জল খাবার খেয়ে নি, তারপর খোঁজ নিও, ও তো আর এক্ষুনি পালিয়ে যাচ্ছে না। রঞ্জনা লজ্জা পায়, হেসে ফেলে, হ্যাঁ হ্যাঁ, তুই বরং হাত পা ধুয়ে আয়, আমি আসছি। হেসে ফেলে শান্তনুও। দেখুন তো ষষ্ঠীদা, আসতে না আসতেই অ্যাটাক। আর বলো না, তোমার দিদিকে তো তুমি আমার চেয়ে ভালো চেনো। যাক, এবার কতদিন থাকা হচ্ছে বলো দেখি? পরশু বিকেলেই যেতে হবে ষষ্ঠীদা। আসলে থাকার এমনি কোনো অসুবিধে ছিল না, পরীক্ষা তো হয়ে গেছে, প্র্যাকটিক্যালটাই ঝামেলা করছে। সোমবার থেকে শুরু, তারপর আরেকবার এসে বেশ কটা দিন আপনাকে জ্বালিয়ে যাব। আগাম অনেকগুলো কথা বলে ফেলে শান্তনু, যেন খানিকটা নিজের দোষ থাকতে। আসলে লোকজন এলে ষষ্ঠীদা ছাড়তে চায় না। রঞ্জনা কটা দিন দুটো কথা বলার সুযোগ পায়, এটা সে জানে। মাঝে মাঝে এসে একটু ঘুরে যেও, হয়তো ভালো লাগবে না, কিন্তু তোমার দিদি বড্ড খুশি হয়। এই দেখো, আমি আবার তোমায় বসিয়ে বসিয়ে গল্প করছি, তোমার দিদি এসে দেখলে আমায় বকবে। যাও যাও, হাত পা ধুয়ে এসো গে। ষষ্ঠী বাহন উঠে পড়ে। বিয়ে হলে মেয়েরা রাতারাতি বড় হয়ে যায়, আর রঞ্জনার একটু গিন্নি গিন্নি ভাব চিরকালই আছে, কিন্তু ছেলে মানুষটা আর পাল্টায়নি। তাই আদর আপ্যায়নটা প্রায় অত্যাচারের কাছাকাছি পৌঁছে যায়। এমনকি শান্তনুর বেলাতেও তার অন্যথা হয় না। 2 ঘন্টা অন্তর অন্তর লুচি হালুয়া কি ডাবের জল, কখনো বা মুড়ি নারকেলের সদ্ব্যবহার করতে করতে বেচারি হাঁপিয়ে ওঠে।
তার উপর 27 ব্যঞ্জনের প্রাইম মিল তো রয়েছেই দুবেলা। প্রতিবাদ করে লাভ নেই। কিছু বলতে গেলেই রঞ্জনা বলে, যা যা, আর ন্যাকামো করিস না। ওই কটা খাবে, তার আবার 7-7-এরও কথা। দুপা ঘুরে এলেই আবার পেট খালি হয়ে যাবে। কথার মধ্যে কোনো যুক্তি তর্কের গন্ধ মাত্র নেই। তাই শান্তনু আপত্তি করা ছেড়ে দিয়ে বরং আত্মরক্ষার ব্যবস্থা দেখছে। সকালে পুকুরে কষে চান, আর বিকেলে ষষ্ঠীদার সাইকেল নিয়ে মাইল 5 চক্কর দিয়ে পরের দিনটা খানিকটা সামলানো গেছে। তাছাড়া জল ভালো এখানকার, পরিশ্রম না করলেও খিদে পায়, এইটুকুই বাঁচোয়া। সন্ধ্যাবেলা ঘুরে এসে বাড়ির সামনে ডিসপেন্সারিতে সাইকেল জমা দিতে গিয়ে শান্তনু দেখে ষষ্ঠী নিজের ডাক্তারি করতেই ব্যস্ত। 5-6টা চাষা ভুষো গোছের লোক বেঞ্চিতে বসে, ষষ্ঠী ভিতরে নিজের বুড়ো আঙুলে ব্যান্ডেজ জড়াচ্ছে। আপনার আবার কি হলো? আর বলো না, সুগার অফ মিল্কের বোতলটা ভেঙে কাঁচ ফুটে এই অবস্থা। কাটেনি বেশি, তবে রক্ত গেছে অনেকটা। দিদিকে কিছু বলো না, ঝামেলা করবে। রাত্রিরে 2টো কল আছে, দুটোই পুবপল্লীর দিকে, সিরিয়াস কন্ডিশন, শুনলে আর যেতে দেবে না। হাসতে হাসতে বলে ষষ্ঠী বাহন, বিয়ে তো করনি শালা বাবু, তাই বুঝছো না কত ভয় ভয় থাকতে হয়। শান্তনু জানে ওটা ভয় না, ভালোবাসা। রঞ্জনার ছোট্ট আবদারও এড়াতে পারে না ষষ্ঠীদা। এই মুহূর্তে রঞ্জনাকে খুব সুখী মনে হয় শান্তনুর। কিন্তু শান্তনু না বললেও রঞ্জনা ধরে ফেলে। ধরে তো ফেলবেই, অত বড় একটা সাদা ব্যান্ডেজ কতক্ষণ লুকিয়ে লুকিয়ে চলা যায়। খাবার সময় চোখে পড়ে গেল তার। তোমার হাতে আবার কি হলো? কই, ও তেমন কিছু না, একটু কেটে ছড়ে গেছে, কখন খেয়াল করিনি। একটু কেটে গেলে গোটা হাতে ব্যান্ডেজ বাঁধে কেউ? দেখি হাত দেখো। ইস, সত্যি বলো কি হয়েছে? বাধ্য হই এরপর ষষ্ঠী বাহনকে লুকোনো বাঁ হাতটা সামনে মেলে ধরতে হয়েছে। আর রঞ্জনা যতক্ষণে হাতটা পরীক্ষা করেছে ততক্ষণ শান্তনুর দিকে কাঁচু মাচু অসহায় চোখে চেয়ে একটু সাহায্যের আশায় তাকিয়েছিল। জামাইবাবুর অবস্থা দেখে শান্তনুর মায়া হয়েছে। শেষ পর্যন্ত রঞ্জনাকে সেই বুঝিয়ে সুঝিয়ে সামলেছে। অবশ্য পুরোপুরি সামলানো যায়নি, খাবার দিতে দিতে একটু আধটু গজগজ করেছে রঞ্জনা। চোর ডাকাতের উপদ্রব দেশ জুড়ে, আর উনি রাতে আমাকে একা ফেলে চললেন দেশ উদ্ধার করতে। আমার একটা কিছু ভালো মন্দ হয়ে গেলে থাকবে তোমার দেশ উদ্ধার? সে চিন্তা আমার আছে। কোনোদিন একটা আঁচড় লেগেছে তোমার গায়ে শুনি? আমি যতদিন আছি লাগবেও না কোনোদিন। হঠাৎ একটা অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁসে গলায় উত্তর দিয়েছে ষষ্ঠী বাহন। শান্তনু খাওয়া থামিয়ে চমকে তাকিয়েছে, কিন্তু না, ষষ্ঠী বাহন তো হাসছে, সেই বোকা বোকা হাসি। শুধু তার দুটো সবুজ চোখ যেন চকিতের জন্য একবার জ্বলে উঠে নিভে গেছে। কে জানে, হয়তো শোনার ভুল। কিন্তু রঞ্জনা একটাও কথা বাড়ায়নি আর। ষষ্ঠী বাহন খাওয়া সেরে সাইকেল নিয়ে রুগী দেখতে বেরিয়ে গেছে। শেষ রাতের দিকে একবার বাথরুমে যাওয়া শান্তনুর অভ্যাস। দোতলার দালানে শেষ প্রান্তে বাথরুম। ঘুরে এসে একবার পশ্চিমের জানলার সামনে দাঁড়ায় সে। মাঘ মাসের মাঝামাঝি, ভোরের হাওয়ায় বেশ কনকনে ভাব। চাদরটাকে ভালো করে জড়িয়ে নেয় শান্তনু। সামনে বাঁশ গাছের আড়ালে চাঁদটা সরু ফালি হয়ে ঢলে পড়েছে। সুপুরি গাছের ছায়াগুলো মাটিতে পড়েছে, পড়েছে বালির পাঁচিলের গায়ে। চোখের দৃষ্টি সেই সুপুরির সারি আর বাঁশ গাছ পেরিয়ে মাঠের উপর দিয়ে দূরে ছড়িয়ে দেয় শান্তনু। হঠাৎ তার চোখ দুটো কুঁচকে আসে, কপালে ভাঁজ পড়ে। অনেকটা দূরে মাঠের উপর ছুটোছুটি করে বেড়াচ্ছে কতগুলো আলোর বিন্দু। বিন্দুগুলো কাঁপছে, কখনো সেগুলো জড়ো হচ্ছে এক জায়গায়, আবার কখনো ছড়িয়ে পড়ছে। বেশ কিছুক্ষণ এরকম ছুটোছুটি করে ক্রমে বিন্দুগুলো ছোট হতে হতে অদৃশ্য হয়ে গেল শেষ পর্যন্ত। কিসের আলো ওগুলো? ভাবতে গিয়ে শান্তনুর মনের ভয়টা হঠাৎ আশঙ্কায় পরিণত হয়েছে। ডাকাত নয় তো? আর সেই সঙ্গে আরেকটা কথা, পূর্বপল্লী তো ওই দিকেই। ষষ্ঠীদার আজ রোগী দেখতে ওখানেই যাবার কথা। খুট একটা শব্দ,
চিন্তার ঘোর কেটে নিচে তাকিয়েছে শান্তনু। নিচে উত্তরের কোণের ঘরের জানলাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। খোলা জানলা দিয়ে বেরিয়ে আসছে একটা কালো ছায়া, সতর্ক সাবলীল চলাফেরা। ছায়াটা জানলা থেকে লাফিয়ে পড়েছে উঠোনের উপর। তারপর খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে লাফ দিয়ে উঠেছে পাঁচিলে। তারপর পাঁচিল থেকে নেমেছে রাস্তায়। ওই রাস্তায় চলে গেছে পূর্বপল্লীর দিকে। ঘন রক্তের মতো কালচে লাল রঙের একটা প্রকাণ্ড বেড়াল। সকালে একটু দেরিতেই ঘুম ভেঙেছে শান্তনুর। ষষ্ঠী বাহন তখন ডিসপেন্সারিতে। তবে রঞ্জনাই খবরটা দিয়েছে তাকে জলখাবার দিতে এসে। কাল রাত্রিরের কথা কাটাকাটির যেটুকু মেঘ ছিল কেটে গেছে সকালে। জানিস তো, কাল পূর্বপল্লীতে ডাকাত পড়েছিল। কি সর্বনাশ কাণ্ড, সকালে পারুলের মা বলছিল। তবে তেমন কিছু নাকি নিয়ে যেতে পারেনি, কয়েকটা গরু মোষ জখম করে গেছে শুধু। আর সর্দারটা নাকি ধরা পড়েছিল, চোখ দুটো যেন উপড়ে নিয়েছে কেউ। বোধহয় রাত্রিরে কোনো গাঁয়ের লোক টাঙ্গি ছুঁড়েছিল। আরো অনেক কথা বলে যায় রঞ্জনা। শান্তনু উত্তর দেয় না। তার আর ডাকাতের ভয় নেই, কিন্তু তার চেয়েও আরো অনেক বেশি, আরো অপার্থিব কোনো সন্দেহ তার মনের কোণে ছায়া ফেলেছে। দুপুরে তেমন গল্প জমেনি। শান্তনু চুপচাপ। ষষ্ঠী বাহনও আশ্চর্য রকম চুপচাপ থেকেছে। রঞ্জনাই একা যা বকবক করে গেছে। বিকেলে অবশ্য স্টেশন অবধি এসে পৌঁছে দিয়েছে ষষ্ঠী বাহন। ট্রেনে তুলে দেবার আগে বলেছে, মা বাবাকে বলো তোমার বোনের জন্য চিন্তা না করতে, কেমন? আর আমার প্রণাম জানিও। বর্দি মেজদি কেমন আছেন, ভালো তো? ওদের বলো সময় পেলে একবার মেনিমুখ জামাইটার বাড়িতে পায়ের ধুলো দিয়ে যেতে। অদ্ভুত ভাবে হাসতে থাকে ষষ্ঠী বাহন। আর তুমি কিন্তু আবার এসো শালা বাবু, তোমাকে খুব ভালো লাগে আমার। নিশ্চয়ই আসবে কিন্তু। শান্তনু বোকার মতো মাথা নাড়ে, ট্রেন ছেড়ে দেয়। না, মিথ্যা বলেনি ষষ্ঠী বাহন। রঞ্জনার জন্য মা বাবা মিছেই এত চিন্তা করছেন। দেশ যদি ডাকাতে উজাড় হয়ে যায়, জমিদারি নিয়ে খুন খারাপি রক্তগঙ্গা বয়ে যায়, তা হলেও রঞ্জনার গায়ে যে এতটুকু আঁচড় পড়বে না, এ কথা আজ শান্তনুর চেয়ে বেশি কে জানে। ষষ্ঠী বাহন বুক দিয়ে আগলে রেখেছে তাকে। এক মুহূর্তের জন্য তাকে চোখ ছাড়া করে না সে। এমনকি যখন তাকে স্টেশনে পৌঁছতে এসেছে তখন অবধি। নইলে ভোর রাতে রঞ্জনার ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া ঘন রক্তের মতো বেড়ালটার সামনের বাঁ পায় একটা সাদা ব্যান্ডেজ তার চোখে পড়বে কেন? মেনিমুখ গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।